আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ দুপুর 12টার দিকে আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন। এর আগে গত 28 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণার জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিন গত রাত 3টার দিকে শেরে বাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, রায় কখন নাগাদ হতে পারে? আসামিদের কোর্টে নেওয়া হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ এবং বেলা 12টায় এই রায় ঘোষণার কথা এবং সকালেই কিন্তু 22 জন আসামিকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং তারা এতক্ষণ হাজতখানায় ছিল এবং খানিকক্ষণ আগেই তাদেরকে আসলে এজলাসে তোলা হয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-কে আবু মোহাম্মদ জাফরুল মনিরুজ্জামানের আদালতে আসলে তাদের বিচারের রায় ঘোষণা হবে এবং আসলে রায় ঘোষণা এখনো হয়নি, হলে আমরা আসলে আপনাদেরকে জানাতে পারবো যে কি রায় ঘোষণা হলো এবং যদি স্থগিত করা হয় সেটিও আসলে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে 2019 সালে কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড করা হয় এবং এটি একটি আলোচিত হত্যা মামলা। এবং আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা আছেন তারা আসলে দাবি করছেন যে আসামিদের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেটি যেন কার্যকর হয় এবং আসামি পক্ষের যে আইনজীবীরা আছেন তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা যেন সুষ্ঠু বিচার পায় এবং আসামিরা যেন খালাস হয়ে যায়, যদি তারা ন্যায় বিচারই পাবেন এমনটি প্রত্যাশা করছেন। তো সিনথিয়া, দায়রা জজ আদালত থেকে আবরার ফাহাদ হত্যা মামলার বিচারের রায়ের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর এবং পরবর্তী খবর বিচারের রায় ঘোষণার পরে আমরা জানাতে পারবো। ধন্যবাদ। এতক্ষণ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছিলেন সাদিয়া কানিজ। চাকুরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ 4 দফা দাবি বাস্তবায়নে মহাসমাবেশ করছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন চাকরি প্রত্যাশীরা। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ, নিয়োগ পরীক্ষায় প্রাপ্ত নম্বর সহ ফলাফল প্রকাশ, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ 100 টাকা, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর আমরা চাকরির আবেদন করতে পারিনি। আমরা 2 বছর ক্ষতিগ্রস্ত, এই জন্য এটা আমাদের একটা যৌক্তিক দাবি বলে আমরা মনে করি। একসাথে অনেকগুলো পরীক্ষা দিতে আমাদের সব পরীক্ষাগুলোই আমাদের মিস হয়ে যাচ্ছে। মানে ধারাবাহিকভাবে যদি পরীক্ষার ডেটগুলো দেয় তাহলে ছাত্ররা উপকৃত হয়। আর আমাদের প্রধান দাবি হলো বয়স বৃদ্ধি। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে আমাদের অনেক মেধাবীরা শিক্ষাক্ষেত্রে তারা সফল হতে পারছে না, চাকরি পাচ্ছে না। এটা আমাদের জন্য, একজন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত লজ্জার। দর্শক, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দলীয় ছাত্র ঐক্য পরিষদের সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, শিক্ষার্থীরা কি কি দাবি জানিয়েছে এবং তাদের এই আন্দোলন কতক্ষণ চলবে? আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে। আপনাকে জানিয়ে রাখি যে চাকরিতে বয়সসীমা বৃদ্ধি সহ 4 দফা দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এখানে আজকে একটি সমাবেশ করছেন চাকরি প্রত্যাশীরা। সমাবেশ থেকে আসলে এখানে 4 দফা দাবি তাদের তুলে ধরা হয়েছে। তারা সকাল 12টায় অবস্থান নিয়ে যে দাবিগুলো তারা বলছেন যে সরকারি সকল চাকরিতে বয়স সীমা বৃদ্ধি করতে হবে, তারপর হচ্ছে আপনার নিয়োগ ও দুর্নীতি জালিয়াতি যে হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। তাছাড়াও আপনি যেমনটি জানেন যে একই দিনে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হয়,
যেহেতু যাতে একই দিনে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা না নেওয়া হয় সেই দাবিটিও তারা এখানে করছেন। পাশাপাশি শিক্ষার্থীরা এখানে চাকরি প্রত্যাশীরা যে দাবিটি করছেন যে চাকরির আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যে ফি আদায় করা হয় যাতে সেই ফিটি আদায় না করা হয় সেইটি এখান থেকে তারা এই দাবি তারা সেটি প্রতিবাদ করছেন। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই দাবিগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। তাছাড়া এখান থেকে চাকরি প্রত্যাশীরা আরেকটি যেটি জানিয়েছেন যে শুধু সাম্প্রতিক করোনার কথা বিবেচনা করে যেটি বয়সীমা ব্যাকডেট দিয়ে যেটি বৃদ্ধি করা হয়েছিল সেটি আসলে তাদের কোনো প্রকার কাজেই আসেনি। তাই তারা যেটি বলছেন যে সকল চাকরি প্রত্যাশীদের কথা বিবেচনা করে সরকার যাতে চাকরিতে যে বয়সসীমা বৃদ্ধি করা হয়, যেহেতু 2 বছর বয়সসীমা বৃদ্ধির যে বিষয়টি সেটি বিবেচনা করার জন্য। তো এখন ধন্যবাদ। রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন। শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায়, প্রতি কলকারখানার পরিবেশ যাতে ঠিক থাকে, কোনো ধরনের অশান্ত পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেদিকে মালিক শ্রমিক সবাইকে সমান খেয়াল রাখতে হবে। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ও মহিলা কর্মজীবী হোস্টেল সহ 8টি নবনির্মিত স্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2008 সালে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে বলেও জানান সরকার প্রধান। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং দক্ষ শ্রম শক্তি ব্যবহারের জন্য চলতি বছর 6টি শিল্প খাতে 30টি প্রতিষ্ঠান বা কারখানাকে দেয়া হয় এই অ্যাওয়ার্ড। শ্রমিক মালিকের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে, কারণ মালিকদের সবসময় মনে রাখতে হবে যে এই শ্রমরা শ্রম দিয়েই কিন্তু তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। আবার সেই সাথে যে শ্রমিকদেরও এই কথা মনে রাখতে হবে যে এই কারখানাগুলি আছে বলেই কিন্তু তারা কাজ করে খেতে পারছেন, তাদের পরিবার পরিজনকে পালতে পারছেন বা তারা নিজেরা আর্থিকভাবে কিছু উপার্জন করতে পারছেন। এই প্রতিযোগিতাময় বিশ্বে যদি শিল্প কলকারখানা এবং উৎপাদন এবং রপ্তানি এটা যদি সঠিকভাবে চলতে হয় তাহলে কিন্তু কারখানাগুলি যাতে যথাযথভাবে চলে তার ব্যবস্থা নিতে হবে। নীলফামারী সদরের ট্রেনে কাটা পড়ে শিশু সহ 4 জন নিহত হয়েছেন। সকালে নীলফামারী সদরের বউবাজার এলাকায় কুন্দপুকুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 1 জন যুবক ও 3 জন শিশু। স্থানীয়রা জানান নিহত 3 শিশু রেল লাইনের উপরে বসে রোদ পোহাচ্ছিল। এ সময় ট্রেন আসতে দেখে এক যুবক তাদের বাঁচাতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্টেশনের উত্তরে শেনুয়া বাজারে ট্রেনে কাটা পড়ে রিয়াজুল নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান রাব্বি। আরবি ট্রেনে কাটা পড়ে শিশু সহ 4 জন নিহতের ঘটনায় রেলওয়ে পুলিশের বক্তব্য কি, এর দায় কার? সিনথিয়া, আমি ঘটনাস্থলে আছি। আজকে সকালে 8:30টায় খুলনা চিলাহাটি থেকে খুলনাগামী একটি ট্রেন নীলফামারীর বউবাজার এলাকায় এসে পৌঁছালে এই তার আগ মুহূর্তে একই পরিবারের 3 শিশু লিমা, রেশমা এবং মমিনুর, এদের বাবার নাম হলো রেজওয়ান। এই 3 শিশু লাইনের পাশে তাদের বাসা। এই শিশু 3 জন ব্রিজে রেলের যে ব্রিজের কাজ হচ্ছে সেইখানে ইট নামার সময় ওই ঘটনাটা দেখতেছিল, ইট নামা দেখতেছিল, কিন্তু পিছন দিয়ে ট্রেন আসছে তারা আর খেয়াল করেনি। যখন খেয়াল করছে ঠিক ওই মুহূর্তে এই ব্রিজের কাজের কেয়ারটেকার শামীম, সে টের পেয়ে বাচ্চাদের বাঁচানোর জন্য যখন সেও দৌড়ায় আসছে, এই সময় তারাও কাটা পড়ে ট্রেনে। ঘটনাস্থলে 2 শিশু মারা যায় এবং তার মমিনুর এবং শামীমকে নীলফামারী হাসপাতালে নেয়ার পরে তারা সেখানে মারা যায়। এই হলো এখনকার পরিস্থিতি। সেটা হলো যে এখানে একটা হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার কারণে
মানুষের সবাই থমথমে অবস্থা, পরিবারের সবাই হাহাকার করছে। এই ঘটনার আকস্মিকতায় তারাও অনেকখানি ভেঙে পড়েছে এবং এই 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 এলাকার মানুষ সবাই এই পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে। পুলিশ এসেছে, আপনার লাশের সুরোধাল করছে তারা। এই অবস্থায় এখানে একটা করুণ একটা অবস্থার সৃষ্টি হয়েছে, যেটা। ধন্যবাদ। নীলফামারী থেকে জানাচ্ছিলেন হাসান রাব্বি। সাইফুল, নিখোঁজ শিশু কামাল উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান সম্পর্কে আমাদের জানাবেন। কিন্তু আপনি যেমনটি বলেছিলেন, নিখোঁজের 48 ঘন্টা অতিবাহিত হলে এখনো পর্যন্ত কিন্তু আসলে শিশু যে কামাল উদ্দিন নিখোঁজ হয়েছে তার কোনো আসলে হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু অভিযান অব্যাহত রেখেছেন এবং গতকালও অভিযান চালিয়েছেন, আজও অভিযান চালাচ্ছেন এবং আসলে শিশু নিখোঁজ হওয়ার 48 ঘন্টা অতিবাহিত হলে তাকে পাওয়া যাবে কিনা এখনো সেটা নিয়ে আসলে সন্দিহান। যেহেতু ফায়ার সার্ভিস কিন্তু অভিযান অব্যাহত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত 4 মাসে কিন্তু আসলে 4 জন নালায় পড়ে মারা গেছেন এবং 2 জন কিন্তু আসলে নিখোঁজ হয়েছেন। এখনো পর্যন্ত আসলে সিটি কর্পোরেশন এবং সিডিএ একজন আরেকজনকে কিন্তু আসলে দোষারোপ করতেছেন, কিন্তু আসলে কেউ কিন্তু এটা দায়ভার নিতে রাজি হয়নি। গত সোমবার দুপুর 12টার সময় 2 বন্ধু যখন নালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু আসলে কামাল এবং রাকিব নালায় পড়ে যান। রাকিব কোনোভাবেই উঠতে পারলেও কিন্তু কামাল আসলে উঠতে পারেনি এবং গতকাল রাত 10টা পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন। আজ সকালে আবার সকাল 8:30 থেকে এই অভিযান শুরু করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে শিশু কামালের কোনো হদিশ পাওয়া যায়নি এবং এটা নিয়ে আসলে হদিশ পাওয়া যাবে কিনা এটা নিয়ে আসলে সন্দেহ। যেহেতু এর আগে ঠিক একই নালাতে পরে ব্যবসায়ী সালে আহমদ নিখোঁজ হয়েছেন, তাকেও কিন্তু এখনো পাওয়া যায়নি। তার আগে সাজিয়া নামে আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোগলতলী এলাকায় পড়ে মারা গিয়েছিলেন। কোনোভাবেই কিন্তু আসলে এটা থেকে আসলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, 2 কর্পোরেশন 2 সংস্থা কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করে কথা বলতেছে, কেউ কিন্তু আসলে এটার দায়ভার নিতে কিন্তু রাজি নেই। কিন্তু এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।